আসসালামু আলাইকুম। আমি ফয়জুনার সুলতানা প্রভা। পেশায় একজন চিকিৎসক এবং কর্মরত আছি আইসিডিডিআরবিতে। আজ আমার সাথে আছে আমার বন্ধু, যিনি কিনা ৮ বছরের অভিজ্ঞতাপ্রাপ্ত আইভিএফে এবং কোঅর্ডিনেটর হিসেবে কাজ করছে, মিসেস পলা খান। পলা, তোমাকে আমাদের আজকের এই দৃষ্টি ২৪-এর পডকাস্টে আমন্ত্রণ। অনেক ধন্যবাদ তোমাকে বন্ধু, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি অনেক স্বাচ্ছন্দ্য বোধ করছি আমার ফ্রেন্ডের সাথে এখানে এসে আইভিএফ বিষয়ে আমার যে অভিজ্ঞতা হয়েছে তা নিয়ে কথা বলতে। আজকে আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে আমরা নিঃসন্তান দম্পতিদের নিয়ে কথা বলবো, তাদের কী ধরনের সমস্যা হচ্ছে এবং তার কি আধুনিক প্রতিকার এবং সমাধান আছে। আজকে আমরা মূলত সেই নারীদের জন্যই আমরা কথা বলবো। আমরা শুনবো পলার কাছ থেকে যে কি আধুনিক চিকিৎসা আছে, যেন এই সমস্ত নারীরা আমাদের এই অনুষ্ঠানে এই তথ্যগুলো থেকে উপকৃত হতে পারে। অবশ্যই বন্ধু, আমি এ ব্যাপারে তোমাকে সহযোগিতা করব। তুমি আমাকে এক একটা প্রশ্ন করতে পারো, কি কি জানার আছে তোমার এই বিষয়ে। নিঃসন্তান দম্পতির জন্য অনেক ধরনেরই চিকিৎসা আছে। একটা চিকিৎসার কথা আমরা প্রায় শুনি, আইভিএফ। তুমি কি একটু সোজা ভাবে আমাদের দর্শক যারা এই প্রোগ্রামটা দেখছে তাদের জন্য কি একটু বলবে যে আইভিএফটা বলতে আসলে কি বোঝায়, পদ্ধতিটা কি? এবং আমরা অনেক সময় আইভিএফ এর পাশাপাশি আরেকটা টার্মও শুনি, ইক্সি। তুমি যদি একটু বুঝিয়ে বলো। আচ্ছা, আইভিএফ হচ্ছে একটা অনেক পুরাতন পদ্ধতি। এটা 1983-তে প্রথম লুইস ব্রাউন জার্মানিতে এই পদ্ধতিটা অভিনয় করে। তো এইসব নারীদের টিউব ব্লক দীর্ঘদিন ধরে নর্মালি চেষ্টা করছে, 1 বছর 2 বছর, কিন্তু পরবর্তীতে যখন ডায়াগনোসিসের মাধ্যমে এইচএসজি টেস্টের মাধ্যমে দেখে যে তাদের টিউবেল ব্লক আছে এবং স্পার্মটা, শুক্রাণুটা ডিম্বাণুর সাথে মিলিত হতে পারছে না, তাদের জন্যই এই আউটসাইডে একটা মেশিনের মাধ্যমে এমব্রায়ো তৈরি করে তখন যে বাচ্চাটা তৈরি করে সেটাকে আইভিএফ পদ্ধতি বলে। এখন এটা লেটেস্ট ভার্সন আসছে। আইভিএফ পদ্ধতিতে আগে সাকসেস রেট ছিল 30-40%, কিন্তু এখন লেটেস্ট টেকনোলজিতে ইক্সি, ইন্টারসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন, এটাতে আমরা যেটা করতে পারি, এটাতে একজন অ্যামব্রিওলজিস্টের প্রয়োজন হয় এবং ওনার কাজ হচ্ছে এগটাকে স্পার্মের সাথে সরাসরি মিলিত করে দেওয়া। এই পদ্ধতির মাধ্যমে সাকসেস রেট অনেক বেশি এখন বর্তমানে বেড়ে গেছে এবং এই পদ্ধতির মাধ্যমে 70-80 বা 90% পর্যন্ত আমরা সাকসেস দিতে পারি একজন নিঃসন্তান দম্পতিকে। সো ইক্সি আর আইভিএফের মধ্যে এটাই হচ্ছে পার্থক্য। অনেক সময় চিকিৎসা করতে যেয়ে রোগীর মনে প্রশ্ন আসতেই পারে যে আমি যে চিকিৎসাটা করাচ্ছি এটা কতদিন সময় লাগবে। সেক্ষেত্রে এই প্রশ্নের উত্তরে আমাদের আসলে কি বলা উচিত? যেটা আমরা বলতে পারি সেটা হচ্ছে এই চিকিৎসার ক্ষেত্রে একটা পেশেন্টকে মিনিমাম আমাদেরকে সময় দিতে হয় 2 থেকে 3 মাস। 3 মাসের মধ্যে আমরা প্রথমে একটা পেশেন্টকে আমরা যখন মাসিকের দ্বিতীয় দিন ডাকি, আমরা তাকে প্যানেল টেস্ট, প্রথম যেসব ব্লাড টেস্টগুলো আছে সেগুলো করানোর পরে আমরা ইনজেকশন শুরু করি এবং বাচ্চার হার্টবিট আসতে আসতে একটা রুগীর পজিটিভ এবং হার্টবিট আসতে আসতে 2 থেকে 2.5 মাস সময় লাগে এবং বাবুর যে পর্যন্ত হার্টবিট না আসে আমরা কিন্তু এটাকে প্রেগনেন্সি ধরি না, কারণ ওইটা কেমিক্যাল প্রেগনেন্সি হতে পারে যদি জাস্ট ব্লাডে পজিটিভ আসে বা ইউরিনে পজিটিভ আসে। কিন্তু যখন এটা একদম হার্টবিট চলে আসে তখন আমরা শিওর থাকি যে বেবিটা মার ভ্রূণটা প্রতিস্থাপন হয়ে গিয়েছে। তো সেই ক্ষেত্রে একটা রুগীর 1 মাস থেকে 3 মাসের সময় লাগে এই চিকিৎসা কমপ্লিট করতে। এই ধরনের চিকিৎসা নেওয়ার জন্য কোন বয়সটা আসলে সবচেয়ে বেশি সুইটেবল? আসলে আমরা যেটা বলতে পারি, একটা আমাদের বর্তমানে নাওয়াডেজ আমাদের বিয়ে হয় মেয়েদের 21 থেকে 25 বা 30-এর মধ্যে। ওই টাইমটায় রুগীরা প্রথমে নিজেরাই নর্মাল ডক্টর দেখিয়ে, গাইনোকোলজিস্ট দেখিয়ে মেডিসিনের মাধ্যমে বা কিছু ডায়েটের মাধ্যমে বা নিয়মের মাধ্যমে মেডিসিন দিয়ে ট্রাই করতে পারে। প্রথম 1 থেকে 1.5 বছরের মধ্যে যদি তারা কনসিভ না করে তখন যেটা প্রশ্ন আসে যে আমি কেন নর্মালি কনসিভ করছি না, আমি রেগুলারই আমার হাজব্যান্ডের সাথে শারীরিকভাবে মিলিত হচ্ছি কিন্তু বাচ্চা হচ্ছে না। সেই ক্ষেত্রে 2 মাস বা 2 মাস থেকে 1 বছর পর্যন্ত দেখার পরে পেশেন্ট আমাদের কাছে আইভিএফ চিকিৎসার জন্য বা ইক্সির জন্য আসতে পারে সময় নষ্ট না করে। আর এটা সুটেবল বয়স হচ্ছে 30 থেকে 40-এর মধ্যে। এরপরে আমাদের এগ কমে যায়, তখন আমাদের জন্য বাচ্চা দেওয়া বা বাচ্চা পেশেন্টকে হেল্প করাতে সমস্যা হয়। আমরা তো জানি এই ধরনের চিকিৎসায় আসলে একজন চিকিৎসকের কাছে তো আমাদের যেতে হবেই, কিন্তু তুমি অ্যাজ এ কোঅর্ডিনেটর, আইভিএফ কোঅর্ডিনেটর এবং একজন ল্যাবে যে কাজ করেন এমব্রায়োলজিস্ট, তার ভূমিকাটা একটু বলো তো আমাদের। আমাদের যেটা ফার্স্টে ভূমিকা হয়, আমাদের ডাক্তাররা অত বেশি এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত পেশেন্টের সাথে কথা বলতে পারে না, কারণ তারা তাদের রুগী দেখা, তারপর তাদের হচ্ছে এই এমব্রায়ো কীভাবে প্রতিস্থাপন করবে, রুগী ডায়াগনোসিস, এগুলো করতে গিয়ে তারা ব্যস্ত হয়ে যায়। তো অ্যাজ এ কোঅর্ডিনেটর আমার কাজ হচ্ছে যখন আমার কাছে পেশেন্ট আসে আমি তাদের রিপোর্টগুলো ডক্টরকে দেখাই এবং আমি নিজেও এখন যেহেতু অনেক দিন ধরে কাজ করতেছি আমিও কিছু রিপোর্ট বুঝি। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করি, রোগীকে আমরা ফার্স্টে কাউন্সিলিং করি। কাউন্সিলিংটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট বন্ধু এই ব্যাপারে, কারণ হচ্ছে কি একজন হাজব্যান্ড ওয়াইফ প্রথমে এসে একদম বোকার মতো বসে থাকে, তারা ধরো 16 বছর ধরে নর্মালভাবে ট্রাই করছে, গাইনির কাছে যাচ্ছে, বাচ্চা হচ্ছে না, তাদের মনের মধ্যে চলেই আসে যে আমাদের কখনোই বাচ্চা হবে না। সেই রুগীটাকে ওই মরার রাস্তা থেকে আবার ফিরিয়ে আনা
অনেক বড় একটা কঠিন কাজ, তাদেরকে কাউন্সিলিং করানো, তাদেরকে বোঝানো যে না আপনার বাচ্চা হবে, আপনার জাস্ট একটা টিউব ব্লক, আপনার জাস্ট একটা ইউট্রাসে একটা ফাইব্রয়েড হয়ে আছে, বা আপনার হাজব্যান্ডের শুধুই অ্যাজোস্পার্মিয়া বা অ্যাজোনোস্পার্মিয়া এজন্য হচ্ছে না, এটার আধুনিক চিকিৎসা আছে, এই চিকিৎসা আপনি বা হতে পারবেন। সেই কাউন্সিলিংটা আমাদের কাজ। এবং অ্যামব্রিওলজিস্টের কাজ হচ্ছে যেই প্রতিবন্ধকতার কারণে বাচ্চা হয়নি সেই প্রতিবন্ধকতা দূর করে তার হাতে এই অ্যামব্রায়োটা তৈরি করা, বাচ্চাটা তৈরি করা, ভ্রূণটা, এবং এই ভ্রূণটা তৈরি করে একজন গাইনোকোলজিস্ট বা একজন ডক্টরের কাছে, আইভিএফ স্পেশালিস্টের কাছে দেওয়া। সে যখন এটা প্রতিস্থাপন করবে সবার ভূমিকা নিয়েই একটা সন্তান এই দুনিয়াতে আসে এবং বাবা মা হতে পারে। আসলে এটা একটা যৌথ কাজ, অবশ্যই। সবাই মিলে প্রচেষ্টা না করলে আসলে হচ্ছে সাকসেসফুল হবে না। তো তুমি তো প্রায় 8 বছরের মতো সময় ধরে এই ফিল্ডে কাজ করছো। তো একজন সফল আইভিএফ কোঅর্ডিনেটর হিসেবে তোমার হাতে এই পর্যন্ত কতজন রুগী কে নিয়ে তুমি কাজ করেছো এবং সেক্ষেত্রে সফলতার হারটা কেমন? আচ্ছা, আমি দীর্ঘ 8 থেকে 9 বছর হয়ে গেছে দোস্ত আমি এই কাজটি করছি, এবং আলহামদুলিল্লাহ বাই গ্রেস অফ আল্লাহ এই পর্যন্ত আমাদের প্রায় 1200 থেকে 1500 পেশেন্ট, এবং মানে ইনডাইরেক্টলি বলতে গেলেও 1500-র উপরে হতে পারে, কম বেশি 2000 হতে পারে, এরা পজিটিভ হয়েছে। এবং ম্যাক্সিমামই টুইন বেবি, সিঙ্গেল বেবি এবং ট্রিপলেট, এবং এমনও অনেক পেশেন্ট আছে যাদের 4টা বেবি হয়েছে। সেক্ষেত্রে সাকসেসের রেট তো অনেক আমাদের ভালো। সাকসেস রেট আলহামদুলিল্লাহ, আমি যে সেন্টারের সাথে কাজ করি, আমি এখানে সেন্টারের নাম মেনশন করব না, সেই সেন্টারের সাথে কাজ করছি দীর্ঘ 5 বছর ধরে, এবং আমাদের সাকসেস রেট 80% মিনিমাম। এবং আমরা সব পেশেন্টদেরকে আইভিএফ করতে বলিও না, যাদের ধরো আমরা দেখছি যে কোনো স্পার্মই নেই। অ্যাজোস্পার্মিয়ার মধ্যে তো অনেক রকমের ক্যাটাগরি আছে, আবার কিছু পেশেন্টের এইজের একটা ফ্যাক্টর আছে। তখন যাদের বয়স 50 to 55 হয়ে যায়, তখন আমরা তাদেরকে ট্রিটমেন্ট নিতে মানা করি, কারণ তাদেরকে শুধু এই ট্রিটমেন্টে নিয়ে আমাদের কোনো লাভ নেই, কারণ তারা এমনি নেগেটিভ হবে এবং তাদের এই যে টাকাটা খরচ হবে এটা নষ্ট হবে। সো সেজন্যই আমাদের সাকসেস রেটটা সবসময় একই রকম থাকে, কারণ যাদের হবে তাদেরকে আমরা ট্রিটমেন্ট করি। সেক্ষেত্রে যাদের এই বয়স কিন্তু বাবা হতে চাচ্ছে বা মা হতে চাচ্ছে, তাদের ক্ষেত্রে তোমরা কি ধরনের কাউন্সেলিং করো? যারা আমাদের কাছে আসে আমরা ফার্স্টে তাদেরকে কিছু ব্লাড টেস্ট করি। ব্লাড টেস্ট করে আল্ট্রাসাউন্ড করে আমরা দেখি তার ইউট্রাসটা ঠিক আছে কিনা, তার এএমএইচ লেভেলটা ঠিক আছে কিনা, তার থাইরয়েড হরমোন বাকি হরমোনসগুলো ঠিক আছে কিনা, প্রোল্যাক্টিন ঠিক আছে কিনা। তারপর যখন দেখি যে না মোটামুটি আমাদের লেভেলের মতো আছে, আমরা করতে পারবো, তখন যদি দেখি এএমএইচ কম আছে, তখন আমরা গ্রোথ হরমোন দিয়ে তাকে হেল্প করি। হাজব্যান্ডের যদি অ্যাজোস্পার্মিয়া থাকে তাহলে তাকে যদি কোনো ইনজেকশন দিয়ে তার টেস্টোস্টেরন হরমোন বা এলএইচ এফএসএইচ হাই করতে হয়, সেটা করে তাকে একটা লেভেলে এনে এন্ডোক্রাইনোলজিস্ট দেখে এটার ব্যাপারে, আমাদের স্পেশালিস্ট আছে একজন স্পার্মের জন্য, উনি আমাদেরকে সহযোগিতা করে আমাদের স্পার্ম গ্রো করিয়ে পেশেন্টকে আমাদের কাছে দেন, তখন আমাদের সুবিধা হয় তাদেরকে পজিটিভ করতে। আমরা এখন একটু পিসিওএস নিয়ে একটু কথা বলতে চাই। তুমি যেহেতু এই ফিল্ডে অনেক বছর ধরে কাজ করছো এবং আমিও যেহেতু চিকিৎসক হিসেবে আমার অভিজ্ঞতা আছে, তো ইদানিং বলবো না, আসলে বেশ কয়েক বছর ধরেই দেখছি যে বাংলাদেশে পিসিওএসের সমস্যাটা কিন্তু বেড়েই যাচ্ছে, যেটা কিনা ইনফার্টিলিটির একটা কারণ। এটা নিয়ে তুমি কিছু তোমার অভিজ্ঞতা কি শেয়ার করবে? অবশ্যই। আমাদের অনেক পেশেন্ট বাংলাদেশে, আমি এখন বর্তমানে যেটা বলবো, পিসিওএসকে এখন তো চেঞ্জ করে পিওএমএস হয়েছে, এটার নামটা চেঞ্জ হয়ে গেছে, কারণ এটা আমাদের ভ্যারাইটিস রোগের সৃষ্টি করে, শুধু ইনফার্টিলিটি না, এটা আমাদের ওবেসিটি, হিস্টোসিজম, তারপর গায়ে লোম বেড়ে যাওয়া, তারপরে মানসিক বিষাদ, তারপরে অনেক ধরনের প্রবলেম, ডায়াবেটিস করে ফেলে বডিতে, তুমি আমার থেকে এটা ভালো জানো। তো এই ক্ষেত্রে পিসিওএসও আমাদেরকে ইনফার্টিলিটির অনেক বড় একটা ভূমিকা পালন করে নারীদের ক্ষেত্রে। যেমন এটাতে কি হয়, প্রতি মাসে মাসে যে আমাদের ডিম্বস্ফোটন হয়, এগটা যে আমাদের ইউট্রাস পর্যন্ত আসে, ওই এগ সাইজটা পিসিওএসের কারণে যে সিস্টটা তৈরি হয়, সিস্টগুলো বড় হতে দেয় না। একটা মেয়ের এগ হওয়ার জন্য বা মা হওয়ার জন্য 18 থেকে 20 mm এগের সাইজটা হতে হয়, কিন্তু পিসিওএসের কারণে সেই এগটা 6, 8, 10 পর্যন্ত থেমে যায়, এবং একটা মেয়ের পিরিয়ড ইরেগুলার থাকে। পিসিওএসের কারণে একটা মেয়ের দেখা যায় 2 মাস, 3 মাস, 4 মাস পরে পিরিয়ড হয়। সেই ক্ষেত্রে ওই পিরিয়ডটা ইরেগুলার হওয়াতে তার নর্মাল সাইকেল থাকে না, হাজব্যান্ডের সাথে থাকলেও তার নর্মালি কনসিভ হয় না, এবং সে বুঝতেও পারে না তার কোন প্রবলেমের কারণে এই পিসিওএসের সে এতদিন ধরে বন্ধ্যাত্বের মধ্যে আছে, বা তার ওয়েট বেড়ে যাচ্ছে, সে ডায়াবেটিসের দিকে যাচ্ছে, এবং অনেক হাইপারটেনশন এগুলো তৈরি হয়। তো পিসিওএস শুধুমাত্র আমাদেরকে ইনফার্টিলিটি না, অনেক ধরনের রোগের জন্য আমাদেরকে অনেক বেশি ডিস্টার্ব করে, আমি যেটা বলবো। তো পিসিওএসে আমরা আইভিএফে অনেক ভালো সাকসেস রেট দিতে পারি, কারণ পিসিওএস রোগীদের অনেক বেশি এগ ওভারিতে রিজার্ভ থাকে। যখন আমরা এদেরকে ইনজেকশন দিই, তখন দেখা যায় ইনজেকশনের কারণে এই অনেক বেশি ডিম তৈরি হয়, তখন আমরা অনেক বেশি এমব্রায়ো তৈরি করতে পারি, এবং এই ক্ষেত্রে পেশেন্টরা পজিটিভও বেশি হয়। সেক্ষেত্রে তো বলবো যে এটা আসলে তাদের জন্য একটা সাপে বর হিসেবে আসলে এটা কাজ করছে। এটা অনেক বড় ব্লেসিং
বন্ধু, এটা আসলে অনেক তাদের বড় জন্য ব্লেসিং। blessing, কিন্তু হ্যাঁ। এইটার আবার একটা পয়েন্ট আছে, এটা আমি ইদানিং খেয়াল করছি, যাদের পিসিওএস আছে ভালো 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 35-এর পরে গিয়ে ধম করে দেখা যায় তাদের একদম এমএইচ লো হয়ে গেছে। কারণ কি, ওই যে পিসিওএসের জন্য তারা হয়তো বা ল্যাপ্রোস্কোপি করেছে, ওভারিয়ান ড্রিলিং করেছে, এবং দেখা যায় যে নর্মালি একটা গাইনিকের কাছে গিয়েছে, অনেক বেশি ওষুধ খাচ্ছে। খাওয়ার পরে কি হয়, তারা প্রতি মাসে 4টা 5টা 10টা করে এগ লুজ করে, কিন্তু নর্মালি কনসিভ হয় না। এগুলো ডিস্ট্রয় হয়ে যায় ওভারিতে। তো তখন গিয়ে কি হয়, যখন 35 হয়ে যায়, যখন সে আইভিএফের দিকে আসতে চায়, তখন দেখা যায় তার কোনো এগ নাই। তো পিসিওএস থাকা অবস্থায় যদি কোনো পেশেন্টের MH3 পর্যন্ত থাকে, দেন ইটস ফাইন, তার কনসিভ হতে কোনো সমস্যা নেই। কিন্তু এর থেকে যদি সে চেষ্টা করে আরও নর্মালভাবে ট্রাই করার, তখন তার যদি MH2 বা 1 নিচে আসে, তখন আমাদের এটা পজিটিভ করতে অনেক কষ্ট হয়। কিন্তু পিসিএস যাদের আছে তাদের তো আমরা কি আইভিএফ ছাড়া নর্মাল অন্য যেসব পদ্ধতি আছে মেডিসিন দিয়ে, সেটার ক্ষেত্রে সাকসেস রেট তুমি কেমন পাচ্ছ বা পেয়েছো বলে মনে করো? আমি নর্মালি বাংলাদেশে আমাদের যে ট্রিটমেন্টগুলো বাংলাদেশে অ্যাভেলেবেল আছে, যেমন ল্যাপ্রোস্কোপি, তারপরে নর্মাল মেডিসিন খেয়ে কনসিভ করা, যেমন ডিমটাকে ইনক্রিজ করা, হ্যাঁ, যে ইনক্রিজ করবে বা ওভারি পর্যন্ত আসবে, এরকম অনেক মেডিসিন আছে, আমি নাম মেনশন করলাম না। ওই মেডিসিনে অনেকে ট্রাই করে, দেখা যায় যে 100 ভাগের মধ্যে 20 ভাগ 30 ভাগ পেশেন্ট পজিটিভ হয়। কিন্তু লাস্টে গিয়ে দেখা যায় যখন এগটা অনেক কমে যায়, তখন আমাদের কাছে আসে, তখন পিসিএস আমরা খুব বেশি একটা হেল্প করতে পারি না। তো এটা ভালো অবস্থায় থাকা অবস্থায় আসা ভালো, 2 বছর 3 বছর নর্মাল ট্রাই করুক, যদি না আসে বাচ্চা, তাহলে আমাদের সাথে যোগাযোগ করুক, ইনশাআল্লাহ বাচ্চা হবে। সেক্ষেত্রে আসলে আমি বলবো যে পিসিওএস যাদের আছে, যারা আগে আগে ডায়াগনোসিস করতে পেরেছে যে তাদের এই সমস্যাটা আছে, তাদের আসলে অনতি বিলম্বে বিয়ের পরপর সময় নষ্ট না করে একজন শুরুতেই হচ্ছে গাইনোকোলজিস্ট বা এই ধরনের স্পেশালিস্টের কাছ থেকে শুরুতেই ট্রিটমেন্ট করাটা ভালো। অবশ্যই এটা অনেক বেশি ভালো হবে। আজকাল আরেকটা সমস্যা দেখা দিচ্ছে যে অনেক নারীর ক্ষেত্রে খুব অল্প বয়সে ডিম্বাণুর রিজার্ভ কমে যাচ্ছে। তো ডিম্বাণু কমে গেলে আসলে সেই ক্ষেত্রে কি করার আছে? আমি যখন 2017-18 দিকে হয়তোবা ট্রেনিং করছিলাম, জানতে গিয়েছিলাম একটা প্রতিষ্ঠানে যে কেন মা হতে এত প্রবলেম হয় মেয়েদের, তখন ওখানে প্রথম একটা টেস্ট আমি সবসময় দেখেছি AMH, যেটা আমাদের বাংলাদেশে অনেক গাইনিকরাই দেন না। পেশেন্টদেরকে শুধু দীর্ঘদিন ট্রিটমেন্ট দিচ্ছে, ওষুধ দিচ্ছে, কিন্তু তাদের যে ডিম্বাণু আছে কিনা, রিজার্ভ আছে কিনা, বা তাদের এই ডিম্বাণুর কন্ডিশন কীরকম, এটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। তারা মেডিসিন খাচ্ছে, ইনজেকশন দিচ্ছে, হ্যাঁ, IUI ট্রাই করছে, কিন্তু এগের কোনো চেক করছে না। এরকম আমি অনেক রোগী পাই, আমাদের কাছে আসে, বলে আপু আমি তো দীর্ঘদিন ডাক্তারের কাছে গেছি, উনি কেন আমার MS টেস্ট করে নেই। অ্যান্টিমোলোনিয়াম হরমোন, এটা মেয়েদের অনেক বড় একটা ইম্পর্টেন্ট ইস্যু, এগ রিজার্ভ কমে যাওয়া। তো অ্যান্টিমেলোনিয়াম হরমোন জাস্ট একটা ব্লাড টেস্ট, যেটা করতে অনেক কম টাকা লাগে, কিন্তু আমরা জানতে পারি, আমরা সাবধান হতে পারি যে আমরা কখন আমাদের এগ রিজার্ভটা তাড়াতাড়ি কমে যাচ্ছে, আমরা দ্রুত বাচ্চা নিই। তো যাদের এগ রিজার্ভ কমে যায়, তাদের উচিত MS টেস্ট করা। টেস্ট করে, যারা বাচ্চা নিতে চায়, টেস্ট করে বোঝা যে আমার এগ রিজার্ভ কত আছে, 2 বা 3 মতো আছে কিনা, তাহলে আমি নর্মালি আরও 1-2 বছর ট্রাই করতে পারবো। যদি দেখা যায় যে এটা 1-এর নিচে চলে আসছে, দ্রুত IVF করে নিজের ডিম্বাণু দিয়ে বাচ্চা নিতে হবে। যেহেতু আমরা মুসলিম, আমাদের তো অন্য কোনো ওয়ে নেই বাচ্চা নেওয়ার, তখন 1-এর নিচে আসার আগেই তাকে IVF করে বা ICSI করে বাচ্চা নিয়ে নিতে হবে। তাহলে MSে আপনি কোনো রকমের মানে ডিম্বাণু কম হওয়ার কোনো রকমের শর্টেজের মধ্যে পড়বেন না। সেক্ষেত্রে আমি আবারও বলবো যে মানে পেশেন্টের পাশাপাশি সার্ভিস প্রোভাইডার আমরা যারা আছি, আমাদের আসলে সেই সচেতনতা বা সেই অ্যাওয়ারনেস বা সেটা মাথায় রাখা যে এরকম একটা রুগী আসলে শুরুতেই আমার সময় নষ্ট না করে একটা MH করতে দেওয়া উচিত। আর AMH-এর জন্য আমাদের কিন্তু অনেক আধুনিক এখন ট্রিটমেন্ট বেড়েছে। এখন যেমন বের হয়েছে PRP থেরাপি। PRP দিয়ে আমার বডি থেকে PRP নিয়ে আমরা ওভারিতে দিতে পারি, এবং তখন ওভারিটা রিজুমিনেট হয়, আবার রিগ্রোথ করে, এবং আমাদের যে বাকি এগগুলো আছে সেগুলো রিগ্রোথ করে আমরা একটা লো AMH-এর পেশেন্টকেও পজিটিভ করতে পারি। তারপরে এখন আমাদের আরও কিছু লেটেস্ট টেকনোলজি আসছে, সেটা হচ্ছে গ্রোথ হরমোন। কিছু গ্রোথ হরমোন টাইপের ইনজেকশন আছে, যেগুলো দিলে খুব দ্রুত একটা পেশেন্টের যাদের AMH ধরো 1-এর নিচে চলে আসছে, সেটা 1 বছর 2 বছর পর্যন্ত একটা ব্যাকআপ হিসেবে থাকে, এবং আমরা এগটাকে বের করে আমরা নিজের এগ দিয়ে বাচ্চা তৈরি করে দিতে পারি গ্রোথ হরমোন দিয়ে লো MH-এর পেশেন্টদেরকে। আরেকটা বিষয়, যদি আমরা বিয়েটা দেরিতে করি, কারণ আমরা এখন অনেক ক্যারিয়ার নিয়ে চিন্তা করি, আমাদের জব, আমাদের বাসা, আমাদের লাইফ, আমাদের গাড়ি বাড়ি সব হতে হবে, তারপর বাচ্চা নিব। সেই ক্ষেত্রে মেয়েরা যেটা করতে পারে, বিয়ে করার পরেও তারা আমাদের কাছে আসতে পারে, এসে তাদের এগটা রিজার্ভ করে রাখতে পারে। এই এগটা কিন্তু একটা পেশেন্ট 10 বছর পর্যন্ত রিজার্ভ করে রাখতে পারে। প্রতি বছর এটার জন্য একটা রিনিউয়াল ফি দিতে হয়, অনেক অল্প টাকাই, এটা বেশি না। তো আমার এগটা যদি রিজার্ভ থাকে, আমি 10 বছর পরে বাচ্চা নেই, কোনো সমস্যা নাই, আমার নিজের এগ, আমার নিজের ওন বেবি, আমি তখন ওন করতে পারবো। আমার মাথায় এই টেনশন থাকবে না যে আমার এই পরীক্ষা, এটা শেষে আমি এটা করব, এখন আমি বাচ্চা নিব না। ঠিক আছে, আমার এক তো রিজার্ভ আছে, আমার হাজব্যান্ড আছে, আমার হাজব্যান্ডের স্পার্ম দিয়ে আমার একটা দিয়ে বাচ্চা হবে। একটা রিজার্ভ করে রাখলে তখন আর
এই এমএচের টেনশনটা বা বাচ্চা না হওয়ার টেনশনটা করতে হয় না। এটা খুবই ভালো একটা তথ্য জানা গেল যে খুব অল্প খরচে একটা আসলে রিজার্ভ করে রাখা যায়। তো একটু যদি বলো আমাদের দর্শকদের জন্য যে এক্স্যাক্টলি না বলেও অ্যারাউন্ড কত খরচ হয় বাৎসরিক? এক থেকে বাৎসরিক না, এটা একটাকে ফার্স্টে রিজার্ভ করার জন্য 1 থেকে 1.5 লাখ বা 2 লাখ টাকার মতো লাগে এগ রিজার্ভ করে রাখার জন্য, কারণ এটা পুরো প্রসেসিংয়ের মধ্যেই যায়। এটার মধ্যে একটা পেশেন্টকে সমস্ত ইনজেকশন আইভি ফিক্সিতে যা যা লাগে সবই দেওয়া হয়, শুধু তার বেবিটাকে ইক্সি করা হয় না, বাকি সব কিছু কমপ্লিট করা হয়। তো এটাতে একটা রুগীর সব মেডিসিন ইনজেকশন সব কিছু মিলে 2 লাখ টাকার মতো লাগে, আর প্রতি বছর রিনিউয়াল ফি 10 থেকে 20,000 টাকার মতো লাগে। এক্ষেত্রে জরায়ুর ছোট বা বড় হওয়াটা কি কোনোভাবে এফেক্ট ফেলে মানে ট্রিটমেন্টের আউটকামের ব্যাপারে? অবশ্যই সাকসেস ফেলে। যেমন আমি বলি, আমাদের কাছে কিছু কিছু পেশেন্ট আসে, তারা জন্ম থেকেই তাদের জরায়ু অনেক ছোট, জরায়ু অনেক ছোট, ওভারি অনেক ছোট, হ্যাঁ, তাদের কখনো এমন আছে কখনো পিরিয়ডই হয়নি। তো সেই সমস্ত পেশেন্টদেরকে আমরা আইভিএফ বা ইক্সির মাধ্যমে কীভাবে সহযোগিতা করতে পারি, সেই সমস্ত পেশেন্টদেরকে আমি যখন ট্রিটমেন্টের জন্য আমার ডক্টরের সাথে কথা বলেছি, দেখেছি যে কী করে, তারা তখন দেখলাম যে তাদেরকে হরমোন থেরাপি দেয় 1 বছর 2 বছর, এটার জন্য একটু সময় দিতে হয়। তো 1-2 বছর এই হরমোন থেরাপির কারণে তার ইউট্রাসটা আস্তে আস্তে শ্রিঙ্ক না করে একটু বড় হয়, এবং তার ওভারিগুলো অ্যাক্টিভ হয়, এবং তার রেগুলার পিরিয়ডটা হয়, হ্যাঁ, বিভিন্ন ট্যাবলেটের মাধ্যমে। পিরিয়ডটা রেগুলার হওয়ার পরে তখন দেখা যায় তার এগ তৈরি হয়, এবং তখন এই ছোটো জরায়ুটা মোটামুটি একটা সাইজে চলে আসলে, আল্লাহর তো বাকিটা কারিশমা, যখন বাচ্চা ভেতরে ভ্রূণটা প্রতিস্থাপন হয় তখন অটোমেটিক এটা বেলুনের মতো বড় হয়ে যায় ইউট্রাসটা, কিন্তু বাকি প্রথম দিকের হেল্পটা ডক্টর করে দেয় তাদেরকে কিছু মেডিসিন দিয়ে। এছাড়াও আমরা দুটা নতুন টেস্টের কথা আমরা শুনেছি, একটা হচ্ছে ইরা টেস্ট আর একটা লেজার অ্যাসিস্টেড হ্যাচিং। এই দুটো সম্পর্কে একটু বলো। আচ্ছা, আমি তোমাকে এটা একটু আস্তে বুঝিয়ে বলি। ইরা টেস্ট হয়েছে এই কারণে হয়, এটা হচ্ছে যদি আমাদের কোনো পেশেন্ট দীর্ঘ 2 বার 3 বার 4 বার আইভিএফ করেছে, ইক্সি করেছে, কিন্তু আইভিএফও তার রিকারেন্টলি ফেলিয়ার হচ্ছে, পজিটিভ হচ্ছে না, হ্যাঁ, প্রতিবারই ট্রাই করছে, প্রতিবারই বাচ্চা হয়তো হার্টবিট আসছে না, বা বাচ্চা পজিটিভই আসে না, বাচ্চা হার্টবিট পর্যন্ত গিয়ে থেমে যায়, তখন একটা পেশেন্টের ইরা টেস্টের দরকার হয়। ইরা টেস্টের মাধ্যমে আমরা ভেতর থেকে স্যাম্পল নিই ইউট্রাসের, এবং সেটাকে আমরা একটা ল্যাবে পাঠাই। সেখানে তারা একটা টাইমিং আমাদেরকে বলে দেয় পেশেন্টের কোন টাইমে কোন বডি মানে তার ওই বডির ওই পার্টে কোন টাইমে বাচ্চাটা প্রতিস্থাপন করতে হবে, এবং সেই টাইমের মাধ্যমে যখন আমরা পেশেন্টের বাচ্চাটাকে ওই টাইমে ইউট্রাসে প্রতিস্থাপন করি, তখন পজিটিভ হওয়ার চান্সেস বেড়ে যায়, এবং বাবুর হার্টবিট আসতে কোনো অসুবিধা হয় না। আর লেজার অ্যাসিস্ট্যান্ট হ্যাচিং হচ্ছে আরেকটি লেটেস্ট টেকনোলজি। এটা হচ্ছে একটা ভ্রূণ যখন তৈরি হয়, ভ্রূণের উপরে একটা লেয়ার থাকে, সেই লেয়ারটা হালকা করে একটু এমব্রিওলজিস্ট ছিদ্র করে দেয়, যেন ওর মায়ের পেটে গিয়ে ও ইমপ্লান্ট হতে ওর জন্য সুবিধা হয়। এবং এইটা অনেক সময় দেখা যায় ন্যাচারালি নর্মালি একটা মেয়ে কনসিভ করলে অনেক সময় দেখা যায় তার মানে পজিটিভ আসে কিন্তু হার্টবিট আসে না। তো হ্যাচিংটা করলে অনেক বেশি তার জন্য মানে এমব্রিওটাকে ফুলের মতো বেড়ে বাবু হতে মায়ের পেটে সাহায্য করে, যেটা নর্মালি সম্ভব না, যেটা ইক্সির মাধ্যমে সম্ভব। তো এই জন্য হ্যাচিংটা অনেক বেশি উপকার একটা রুগীর জন্য মা হওয়ার।